ভারতের ত্রিপুরা রাজ্যের একটা ছোট্ট নির্বাচনী এলাকা কৈলাস শহর। কিন্তু এর রাজনৈতিক লড়াইয়ের গল্পটা কিন্তু অনেক বড়। চলুন আমরা এই রাজনৈতিক প্রত্যাবর্তনের পেছনের গল্পটা একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, কৈলাস শহর কিন্তু শুধু একটা জায়গা নয়, এটাকে ভারতের বিশাল রাজনৈতিক রণক্ষেত্রের একটা ছোট মডেলও বলা যেতে পারে, যেখানে প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা সিদ্ধান্ত জাতীয় রাজনীতিকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে। রাজনীতিতে মানুষের আস্থা হারানো তো খুব সহজ, তাই না? কিন্তু সেই বিশ্বাস, সেই আস্থা কি আবার ফিরে পাওয়া ততটাই কঠিন? আমরা এখানে শুধু হার জিতের গল্প বলবো না, আমরা দেখব কিভাবে বিশ্বাসকে নতুন করে গড়ে তোলা যায়। তো আমাদের আজকের আলোচনা ঠিক এই বিষয়গুলো নিয়েই এগোবে। আমরা প্রথমে কৈলাসরের রাজনৈতিক ধাঁধাটা বোঝার চেষ্টা করব, তারপর কিছু সংখ্যার বিশ্লেষণ করব, জানব সাধারণ মানুষের আসল চাহিদাটা কি, আর সবশেষে দেখব একটা সম্ভাব্য প্রত্যাবর্তনের রূপরেখা কেমন হতে পারে। আচ্ছা, প্রথমেই জানা যাক কৈলাস শহর কেন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এত ইন্টারেস্টিং একটা জায়গা হয়ে উঠেছে। এর খাসিয়তটা ঠিক কোথায়? কৈলাস শহরকে বলা হয় একটা সুইং সিট। সহজ কথায় এমন একটা জায়গা যেখানে রাজনৈতিক হাওয়া যে কোনো দিকে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। এখানে ভোটারদের মন বোঝা প্রায় অসম্ভব, আর ঠিক এই কারণে লড়াইটা হয় একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। একবার ভাবুন তো, এখানকার প্রায় ৮০ থেকে ৯০% মানুষ ভোট দেন। এই বিপুল অংশগ্রহণই কিন্তু প্রমাণ করে যে কৈলাস শহরের মানুষ তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কতটা সচেতন, আর এই সচেতনতাই যে কোনো নির্বাচনের ফলাফলকে একেবারে অনিশ্চিত করে তোলে। কথা তো অনেক হলো, এবার চলুন কিছু সংখ্যার দিকে চোখ রাখি, কারণ মনে রাখবেন প্রত্যেকটা সংখ্যার পেছনেই কৈলাস শহরের রাজনৈতিক গল্পের এক একটা অধ্যায় লুকিয়ে আছে। ৮৩%-এরও বেশি ভোটদান, সংখ্যাটা সত্যি অবাক করার মতো, তাই না? এটা আসলে প্রমাণ করে যে এখানকার ভোটাররা শুধু দর্শক নন, তারা খেলার একজন সক্রিয় অংশীদার। মাত্র ১.২৭% ভোটের ব্যবধান, ভাবা যায়? মানে মাত্র কয়েকশো ভোট এদিক ওদিক হলেই পুরো খেলার ফলাফলটাই বদলে যেতে পারত। এটাই দেখায় যে এখানকার রাজনৈতিক লড়াইটা কতটা তীব্র আর কতটা হাড্ডাহাড্ডি। এই যে টেবিলটা দেখছেন, এটা কৈলাস শহরের একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে। ভোটার সংখ্যা প্রায় ৫১,০০০, ভোটদানের হার ৮৩%-এর বেশি, এমনকি বিভিন্ন সম্প্রদায়ের পরিসংখ্যানও এখানে দেখতে পাচ্ছেন। একটা সফল রাজনৈতিক কৌশল তৈরি করার জন্য এই প্রত্যেকটা তথ্যই কিন্তু ভীষণ জরুরি, কারণ প্রত্যেকটা ডেটা পয়েন্টে আসলে একটা করে গল্প বলে। তো সংখ্যা থেকে এবার মানুষের গল্পে ফেরা যাক। এই তথ্যের আড়ালে যে সাধারণ মানুষগুলো আছে, তাদের দৈনন্দিন জীবন, তাদের হতাশাগুলো আসলে কি, চলুন সেটাই একটু জানার চেষ্টা করি। আচ্ছা, সব দলীয় পরিচয়ে বা রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে যদি ভাবি, একজন সাধারণ মানুষ তাদের নেতার কাছ থেকে ঠিক কী চান, তাদের দৈনন্দিন জীবনের কোন সমস্যাগুলো ভোটের বাক্সে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। এই চার্টটা দেখুন, ছবিটা একদম পরিষ্কার। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদাগুলোই কিন্তু সবচেয়ে বড়। পানীয় জল আর বিদ্যুৎ সরবরাহের সমস্যা সবচেয়ে মারাত্মক। ঠিক তারপরেই রয়েছে রাস্তাঘাটের খারাপ অবস্থা। এই সাধারণ মৌলিক চাহিদাগুলো পূরণ না হলে ভোটারদের আস্থা অর্জন করা প্রায় অসম্ভব। বেশ, সমস্যাগুলো তো বোঝা গেল। এবার চলুন সরাসরি রাজনৈতিক কৌশলের দিকে নজর দেওয়া যাক। একটা দল কিভাবেই নিজেদের শক্তি আর দুর্বলতা বিশ্লেষণ করে আর প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের জন্য একটা ছক তৈরি করে, সেটাই এখন আমরা দেখব। আমরা যদি সিপিআইএম দলের দিকে তাকাই, তাহলে দুটো আলাদা ছবি দেখতে পাই। একদিকে যেমন তাদের বহু পুরনো আর শক্তিশালী ক্যাডার নেটওয়ার্ক আছে, তেমনি মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে যে অসন্তোষ, সেটাকেও তারা কাজে লাগাতে পারে। কিন্তু অন্যদিকে ক্ষমতাসীন দলের বিপুল সম্পদ এবং জাতীয় স্তরের প্রচার তাদের জন্য একটা বিরাট বাধা হয়ে দাঁড়ায়। দেখুন, যে কোনো রাজনৈতিক লড়াইয়ে সফল হতে গেলে একটা গোছানো পরিকল্পনা লাগে। এই যে চতুর্মুখ মতবাদ বা ফোর ফ্রন্ট ডক্ট্রিন, এটা তেমনই একটা কৌশল। এর ৪টে দিক হল নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তিকে কাজে লাগানো, মানুষের মন ছোঁয়ার মতন একটা গল্প বা ন্যারেটিভ তৈরি করা, আর সীমিত সম্পদের সঠিক ব্যবহার। বিশ্লেষণ তো অনেক হলো, কিন্তু আসল খেলা তো মাঠে। চলুন দেখি এই সব চিন্তাভাবনাকে
কিভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কার্যকরী পরিকল্পনায় বদলে ফেলা যায়, মানে কৌশল থেকে অ্যাকশনে যাওয়ার রাস্তাটা ঠিক কেমন। একটা রাজনৈতিক প্রত্যাবর্তন কিন্তু একদিনে হয় না, এর জন্য একটা সময় ধরে পরিকল্পনা করতে হয়। যেমন ধরুন এই ৯০ দিনের কৌশলটা। প্রথম ধাপে একদম প্রাথমিক কাজগুলো সারা, মানুষের সমস্যাগুলো বাড়ি বাড়ি গিয়ে জানা। দ্বিতীয় ধাপে নিবিড় জনসংযোগ চালানো। আর শেষ ধাপে চূড়ান্ত প্রচারের মাধ্যমে ভোটারদের ভোটের দিন পর্যন্ত সংগঠিত রাখা। পুরো প্রক্রিয়াটাকে এই ৩টি ভাগে ভাগ করা হয়েছে। এই পুরো বিশ্লেষণ থেকে আমরা রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটা পেলাম, চলুন শেষ পর্বে সেই দিকেই একবার নজর দেয়া যাক। এই কথাটাতেই কিন্তু সবকিছু সারমর্ম লুকিয়ে আছে। ভোটাররা দিনের শেষে তাদের দৈনন্দিন জীবনের মৌলিক পরিষেবাগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাই রাজনীতির সবচেয়ে বড় কথা হল মানুষকে দেওয়া সুশাসনের প্রতিশ্রুতি পূরণ করা। আমরা এই বিশ্লেষণটা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে। কৈলাসহরের এই ঘটনাটা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে যে হয়তো রাজনীতির আসল কেন্দ্রবিন্দু এখন আর বড় বড় জাতীয় বিষয় নয়, বরং তা অনেক বেশি স্থানীয় আর ব্যক্তিগত হয়ে উঠছে। আপনার কি মনে হয়?